সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি। নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি। আমরা যে নির্বাচনের কথা বলছি, আগামী জাতীয় নির্বাচনের কথা বলছি, যে নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা। ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হতে হয়, তাহলে এই বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে হবে। তফসিল ঘোষণা এবং নির্বাচন, রাজনৈতিক দলগুলো, সরকার সবাই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে, কিন্তু প্রশাসনের প্রস্তুতির উপর নির্ভর করবে আসলে মূল নির্বাচন অনুষ্ঠান। এইসব বিষয় সহ আরও নানা বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করব। যেহেতু আপনি সচিব ছিলেন, জনপ্রশাসন সব বিষয়ে আপনার কাছে জানব। আজ আমরা যখন কথা বলছি, একজন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমরা আস্থার জায়গায় নেই। আমরা বলতে তিনি শুধু নির্বাচন কমিশনকে বোঝাননি, হয়তো সামগ্রিকভাবে প্রশাসন, নির্বাচন কমিশন, এবং বলেছেন যদি সুষ্ঠু, ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তাহলে পরস্পরকে সহযোগিতা করতে হবে। এই যে পরস্পরের সহযোগিতাও তো অনেক বড় মাত্রার, এই মাত্রাটা একটু বোঝাবেন আমাদেরকে? এটা তো অবশ্যই বড় মাত্রার, এবং নির্বাচন নিয়ে তো অনেক দিন ধরেই একটা আস্থা অনাস্থা, বিশ্বাস অবিশ্বাস, এই যদি কিন্তু এরকম অনেক কিছুই ছিল। বাট গত 5ই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন, তখন তিনি নির্বাচনের ব্যাপারে দৃঢ়ভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং পরবর্তীকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠি দেওয়া নির্বাচন কমিশনকে, এবং পরবর্তীতে যারা যাই কিছু তারা বলছেন যে 7 দলের সাথে বৈঠক, 3 দলের সাথে বৈঠক, সব কিছুর পরে কিন্তু তারা ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে একটা অনিবার্য নির্বাচন, এটা ধারণাটা জনগণের কাছে দিয়েছেন। এখন নির্বাচন তো শুধু নির্বাচন কমিশন করে না, নির্বাচনের অনেক পক্ষ থাকে, অনেক স্টেক হোল্ডার আছে। তো এই নির্বাচন কমিশনার সাহেব বোধহয় সেদিকে ইঙ্গিত করেছেন যে আমাদের আস্থার একটা সংকট আছে। এটা উনি বলতেই পারেন, যদি উনি মনে করেন যে আস্থার সংকটটা এখনো দূর করা যায়নি। এটাকে তিনি জাতীয় সংকট বলেছেন। জাতীয় সংকট তো বটেই, আস্থার সংকটটা জাতীয় সংকট, কারণ নির্বাচন কমিশন একা কিছু করতে পারবেন, এটা আমরা অনেক আলোচনা করেছি। মোটামুটি এই ধারণাটা আমরা মনে করি যে নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক, তাদের একার পক্ষে বা তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে দেশে একটা ভালো নির্বাচন করা সম্ভব না। ভালো নির্বাচন মানে কিন্তু 80% ভালো, বা 85%, 90% বা 95%, এর বেশি কিন্তু হবে না। সুতরাং ওইখানেও আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। যখন আমরা বলি যে একেবারে অনন্য একটা নির্বাচন, শতাব্দীর সেরা নির্বাচন, এগুলো আসলে করা যাবে না। যতটুকু করা যাবে ততটুকু ভালো নির্বাচন আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো সেখানে নির্বাচনের সময় সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বড় কাজ যার, সেটা হলো গভর্নমেন্ট অফ দ্য ডে। এখন ডক্টর ইউনূসের যে সরকার আছেন, সেই সরকার উপদেষ্টা পরিষদ, তারা যেহেতু নির্বাচনকালীন সরকার বা নির্বাচন তাদের অধীনে হবে বলে এখনও ধারণা করা যাচ্ছে, সুতরাং তাদের যে সদিচ্ছা এবং তাদের বিবেকতাড়িত যে ভালো ইচ্ছাগুলো, সেগুলো যদি তারা ঠিকমতো পালন করেন এবং তারা যদি আইন, সংবিধান এবং নির্বাচনের বিধিবিধান এগুলো প্রয়োগের ক্ষেত্রে কড়া উদ্যোগ নেন, দৃঢ় উদ্যোগ নেন, তাহলে একটা নির্বাচন ভালো করা যাবে। সেকেন্ড হলো যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, 12 লক্ষ থেকে 13 লক্ষ, 14 লক্ষ গণকর্মচারী এবং নানান ধরনের মানুষ এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তো এই যে যারা দায়িত্ব পালন করবেন, তাদের কাছে একটা কঠোর মেসেজ তো থাকতে হবে যে আপনারা আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, নানান আছে। এরপরে আছে আমাদের পুলিশ, আনসার, বিজিপি এবং সেনাবাহিনী। 80,000 সেনা সদস্য মাঠে থাকবেন, 1.5 লক্ষ পুলিশকে বডি ক্যাম্প দেওয়া হবে, এরকম আমরা শুনেছি না? সুতরাং এই যে প্রস্তুতি, এবং এই প্রস্তুতির পাশাপাশি এইটা থাকতে হবে কঠোর নির্দেশ যে আপনারা আপনাদের দায়িত্ব আইন অনুযায়ী পালন করবেন, এবং সেটা নিশ্চিত করার কিন্তু দায় হলো অন্তর্বর্তীকালীন সরকার, মানে এখনকার সরকারের কথা যেটা বলছি, বা নির্বাচনের সময় যে সরকার থাকবে সেই সরকারের। এখন আমরা আসি যে অন্য স্টেক হোল্ডার কারা, তারাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে মনিয়াপা আছে, ওনারা কিন্তু স্টেক হোল্ডার। কেন আপনার রাজনৈতিক দল, তারাই তো নির্বাচন করবে। সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের কি আচরণ হবে, তারা কি বুথ দখল করবেন, রাতের বেলা বাক্স ভরবেন, নাকি তাড়িয়ে দিবেন কাউকে,
কাউকে ভোট দিতে বাড়িতে করবেন, এইসব বিষয়ে তাদের একটা অনেক স্টেক আছে এবং তাদের যেখানে শক্তি সেখানে তারা শক্তি প্রয়োগ করবেন কিনা, মানে শক্তিটা প্রয়োগ করার বিষয়ে একরকম আর ভোটকে ভোটের মতো চলতে দেওয়া একরকম। তো সেই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তো এখানে যে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দল যারাই নির্বাচনে যাবেন তাদেরকে সেই জিনিসটা ঠিক করতে হবে যে তারা নির্বাচনটাকে স্পোর্টিংলি নেবেন কিনা, যে নির্বাচন একটা আমরা নীলুফার চৌধুরী মনির কাছ থেকে জেনেছি নির্বাচনটা কি স্পোর্টিংলি নেবে কিনা রাজনৈতিক, সবগুলো রাজনৈতিক দলের বিষয়ে হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু আপনার দল বিষয়ে তো বলতে পারবেন। বা স্পোর্টিংলি যদি না নেওয়া হয় তাহলে কি হবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচনটা তো বহু প্রতীক্ষিত একটা বিষয় বিএনপির জন্য। অন্য যারা যেভাবে অনেকেই চাচ্ছে যে এখন নির্বাচন না হোক, এই সেই, বিএনপির জন্য ভীষণভাবে প্রতীক্ষিত। এবং বিএনপি এই নির্বাচনটা করতে চায় বলে অনেক কিছু চোখ নাক বন্ধ করে কিন্তু হজম করছে, যেটা হজম করার কথা না বিএনপির। অন্য সময় হলে হয়তো বা হজম করতো না। অনেক অনিয়ম চলছে, অনেক অস্থিরতা চলছে, অনেক কিছু। তারপরেও বিএনপি কিন্তু মাঝে মাঝে বিএনপি সিনিয়র নেতারা বলছে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনের এই ষড়যন্ত্রকে আমরা রুখে দেওয়ার চিন্তা করছি, যে কোনো মূল্যে একটা নির্বাচন হতে হবে। এবং প্রধান উপদেষ্টাকে বিএনপি বারবার করে যে কোনো মূল্যে একটা নির্বাচন, সুস্থ সুন্দর নির্বাচনটা বিএনপি চেয়েছে। এখন বিএনপির সাথে যারা আছে, বিএনপির সাথে ধরেন যে সমমনা গোষ্ঠীগুলো, সেগুলো চাইবে। এবং বামরা আগে যারা ছিল না তারাও এখন নির্বাচনটা তারা উপলব্ধি করতে পারে যে একটা দেশ অস্থিতিশীল চরম পর্যায়ে হয় যদি সঠিকভাবে নির্বাচন না হয়। কিন্তু যারা ওভার কনফার্ম, যারা দেশটাকে ধারণও করে না, কখনো লালনও করে না, এখন পর্যন্ত যারা সোনার বাংলা গান নিয়ে প্রশ্ন তুলে, জাতীয় সঙ্গীত নিয়ে, এখন পর্যন্ত যারা মনে করে বাই চান্স যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, তারা নির্বাচনের চেয়ে ভালো আছে এই টাইমে, এই মুহূর্তে। কারণ সরকারের নিজস্ব দল নাই, দল হয় নাই। একটা কিংস পার্টি নামে খ্যাত একটা কিছুটা হয়েছে, কিন্তু সরকারের অরিজিনালি কোনো দল নাই বলে ওই জায়গাটা যারা দখল করে আছে, যারা বিভিন্ন জায়গায় ওই জায়গাটায় কাজে লাগাচ্ছে, আপনার প্রশাসন বলেন, আপনার মাঠ বলেন, সরকারের কাছ থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস বলেন, সেগুলো কিন্তু সবই তারাই নিচ্ছে। সেই জায়গায় তারা তো ইশারা ইঙ্গিতে কথা বলছেন, নাম বলছেন না তো? না, নাম তো বলেছি আমি। আপনি ধরেন আমি মাটির উপর, আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি তো মাটির উপরই। আপনি এখন ওইটা ধরে নেবেন, এটা এভরিবডি নোজ। তো তারপরে তারা নির্বাচন চাচ্ছে না, তারা বিভিন্ন কথা বলছে। হঠাৎ করে তারা যেটা সংস্কার প্রথম থেকে চলতে থাকতো, ম্যাক্সিমাম সংস্কারের মধ্যে বিএনপির ঐক্যমত ছিল, আপনারাও জানেন। 7 শতাধিকের উপর প্রায় 6 শতাধিকে ঐক্যমত। আপনার 51টা বা 50টা বা 49টার মধ্যে আংশিক সমস্যা আছে। সেইখানে তখনও কোনো কথাই ছিল না। হঠাৎ করে কোথা থেকে বিনা মেঘে বজ্রপাতের মতো আপনার পিআর পদ্ধতি চলে আসলো। এটা কি নির্বাচন করার জন্য না নির্বাচন না করার জন্য? হঠাৎ করে একটা জিনিস ওটারই মুখ্য বলে ঘোষণা করা হলো, এবং যে কোনো মূল্যে পিআর ছাড়া নির্বাচন হবে না তারা বলা শুরু করে দিল। এবং সেটা পিআর চলতেই, পিআর নিয়ে সমালোচনা চলতেই আপনার চলে আসলো গণপরিষদ নির্বাচন, যে জুলাই চার্টার যদি দিতে হয় সেটাকে একদম সঠিকভাবে সেটাকে মেনে নেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। তার মানে আমরা সবাই কলুষমুক্ত হয়ে যাব, আমরা সবাই আজীবনের জন্য মুক্তিযোদ্ধা হয়ে যাব। এমন তো কথা ছিল না যে এই জিনিসগুলো। আবার পিআর পদ্ধতিটা আপনার উচ্চকক্ষে হবে না নিম্নকক্ষে হবে না উভয় কক্ষে হবে, এগুলো নিয়ে আলোচনা শুরু হলো। নির্বাচন থেকে যোজন ধরে তারা চলে গেল এই জিনিসগুলো নিয়ে। এখন সরকার কিন্তু এখানে নিশ্চুপ, নিরুত্তর। সরকার কিছুই বলছে না। সরকারের যদি সিরিয়াসলি নির্বাচন করার ইচ্ছা থাকে তাহলে সরকার কিন্তু প্রথমে এটা থামিয়ে দিতে পারে যে এইটা তোমরা চাচ্ছ ভালো কথা, এটা একটা ইলেক্টেড সরকারই পারে ভোটের মাধ্যমে, আপনার জয়যুক্ত হয়েছে মাধ্যমে কোনো সরকার প্রথা, কোনো নির্বাচন প্রথা চেঞ্জ করার, এটা আমাদের কাজ না। এখন এটাও যদি আপনি সংস্কারের মধ্যে দিয়ে দেন, সংস্কারের আপনি জানেন সংস্কারের সফলতার মুখ দেখবে কিভাবে একটা নির্বাচিত সরকারের হাত দিয়ে বিলের মাধ্যমে। সেই বিলে যদি তখন যে সরকার আসবে সেই সরকার যদি ইচ্ছা প্রকাশ করে, সরকার যদি স্বতঃস্ফূর্ত হয়, তাহলেই আপনার সফলতা হবে।
নইলে আমরা ১/১১ সরকারের পরবর্তী সরকার যারা আসছিল কয়টা আপনার সংস্কারকে মেনে নিয়েছিল, কয়টা সংস্কার আপনার সফলতার মুখ দেখেছিল, এরকম হবে। এই যে সময় ক্ষেপণ, সময় নষ্ট, এবং এই যে তাদের এটাকে কি বলবো, যে আবদার কখনোই রাখা সম্ভব না, এই ধরনের আবদার, এই আবদারটা নিয়ে তারা যে কাজগুলো করছে, আমার মনে হয় তারা নির্বাচনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় নির্বাচন হওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। তারা এই কাজ কেন করবে? তারা তো নিজেরা সরকারের মতোই আছে। তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? দেখেন, যদি এই জিনিসগুলো কমপ্লিট না করতে পারে, আমিও সরকারের মতোই কথা বলতে চাই, এই জিনিসগুলো যদি কমপ্লিট না করতে পারে, ওই যে ছোটবেলা পড়েছিলাম, যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, বৃষ্টি হয়েছে সুতরাং খেলতে যাই নাই, তাহলে এরকম আপনার লজিকের ফ্যালাসির মতো কথা বলতে হবে। তো এগুলো যদি সরকার কঠিন হস্তে দমন করতে পারে, সরকার কঠিন হস্তে কিভাবে দমন করবে? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোজা হয়ে মেরুদণ্ড খাড়া করায় দাঁড়াতে পারে নাই। আবার সরকার এর মধ্যে বলে যে লটারি সিস্টেমে আপনার প্রশাসনের কোনো অংশকে দাঁড়াতে পারেনি, নাকি দাঁড় করাতে পারেনি, বা দাঁড় হয়নি, করাতে পারেনি। আমি দাঁড়াতে পারিনি মানে এটাই ফলাফল আমি বলেছি। আপনি যদি প্রশ্ন করেন কিভাবে পারেনি, আমি বলবো সরকার পারেনি, সরকার চেষ্টা করেনি। একটা মানুষ ট্রমাটাইজ হলে কি হয়, তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, তাকে ফিজিওথেরাপি দিতে হয়, তাকে মেন্টাল থেরাপি দিতে হয়, এই জিনিসগুলো দিতে হয়। তো সরকার কি এগুলার মিনিমাম কিছু করছে? অথচ তাদের সবাইকে বাদও দেওয়া সম্ভব না। যদি বাদ দেওয়া সম্ভব না হয়, এই নিয়ে যদি আমাকে করে খেতে হয়, তাহলে আমি তো চাইবো যে তারা সাবালক হোক, তারা মানুষ হোক। আপনার কাছে আসবো, সাবালক আবুল আলম মোহাম্মদ শহীদ খান, অনেকগুলো কথা চলে এসছে নীলুফার চৌধুরী মনির কথায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে কথা বলতে গেলে সাম্প্রতিক একটি ঘটনা আসে, নুরুল হক নূরের উপরে আঘাত, এবং সেখানে আঘাত তো করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের বিচার চাওয়া হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। সেখানে সামগ্রিকভাবে দুটি বাহিনীকে নয়, বাহিনীর কিছু অংশের বিচার চাওয়া হয়েছে। আজও আমরা শুনছি তার দলের পক্ষ থেকে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন মাননীয় প্রধান উপদেষ্টা, তার অধীনের দুইটি বাহিনীকে অঙ্গুলি নির্দেশ করা হয়েছে যে তারা একটি রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করেছে এবং তাকে আহত করেছে, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলা হচ্ছে। এই যদি হয় এবং সরকারের পক্ষ থেকেও বিচার চাওয়া হচ্ছে, তাহলে কে কার কাছে বিচার চাইবে এবং কে কাকে শক্তিশালী করবে বা করছে? প্রথমত ঘটনাটা খুবই নিন্দাজনক ছিল, মানে আছে, এবং এটা নিন্দা করতে হবে, কারণ একজন রাজনৈতিক নেতা বা যে ধরেন একজন সাধারণ মানুষের উপরে আপনি এই পরিমাণ বল প্রয়োগ করতে পারেন না, যে পরিমাণ বল প্রয়োগে তার অঙ্গহানি হতে পারে বা তার জীবন নাশের মতো হতে পারে। বল প্রয়োগেরও একটা মানে সীমানা থাকতে হবে, যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি যে অতিরিক্ত বল প্রয়োগ কেন করবে একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো সেই কারণে আপনারা যেটা বলছেন যে নিন্দা করেছে, দুজন উপদেষ্টা তো সরাসরি নিন্দা করলেন, এবং তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে 1.5 পৃষ্ঠার মতো একটা বিবরণী দেওয়া হয়েছে। সেখানে নুরুল হক সাহেব তার সারা জীবনে কী কী করেছেন এগুলো বলা হয়েছে, কতবার মার খেয়েছেন, 22 বারের বেশি, তো এই সব কিছু বলা হয়েছে। বাট জিনিসটা হলো যে আপনি সরকারে আছেন, আপনি তো এটা ব্যবস্থা নেবেন। আমরা যদি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ওখানে কতজন ছিল, পুরো আইন শৃঙ্খলা বাহিনী তো ওখানে ছিল না, ওখানে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো 100 সদস্য ছিল, 50 সদস্য 50-50 ছিল, বা যাই থাকবে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে কমান্ড করছিলেন কেউ না কেউ। পুলিশের একজন কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। তো সেই কমান্ডারদের সাথে কথা বলে এবং এই যে তদন্ত কমিটি করা হয়েছে, এই তদন্ত কমিটির মাধ্যমে আপনি সব জিনিস বের করে আনেন, এবং এখানে যদি কারো বাড়াবাড়ি থাকে বল প্রয়োগের ক্ষেত্রে, অবশ্যই তাকে আপনি তার ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেবেন। ম্যাটার এন্ডস দেয়ার। আর নুরুল হক নূরের যদি চিকিৎসার জন্য বিদেশে নিতে হয়, বিদেশে নেওয়া হবে, এটাতে কোনো অসুবিধা নেই। বাট এখান থেকে এই ঘটনার এই বিষয়ে একটু বিপরীত মতও আছে। কেউ কেউ বলছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, নুরুল হক নূর তাকে যারা আক্রমণ করেছে তারা সরকারি বাহিনী। তা সাধারণের কথা হলো এরকম যে আমরা কি তাকে আক্রমণ করতে বলেছি? তাকে কেন সরকারি পয়সায় বিদেশে পাঠাতে হবে? সেই পয়সা তো আমাদের, মানে সাধারণ মানুষের, এই জন্য পাঠাতে হবে। এটা মানবিক বিষয়। এখন এরকম সোশ্যাল নেটওয়ার্কে কে কি বললো এটার মধ্যে আমি বাংলাদেশের বেশিরভাগ সিদ্ধান্ত এখন যেটা মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি এখানে একটুখানি বলতে চাই, সেটা হলো সরকার বিচার করবে, বিদেশ পাঠাবে। সরকার কি নিজে মেরেছে তাহলে স্বীকার করে? সরকার জনগণের পয়সা দিয়ে সরকার তো এটা বলতে পারে না। সরকারের নিজের পয়সা দিয়ে সরকার করুক, বা এটার একটা প্রসেস আছে। আমরা তো সরকারে কিছুদিন ছিলাম,
বা সরকারের এমপি ছিলাম, কিভাবে পয়সাগুলো নিতে হয়, গরিব মানুষকে টাকা দেওয়ার আগে নিজের পকেট থেকে দিয়ে তারপরে ওই টাকার প্রসেস হইতে যত দিন লাগে, তো সরকার ততদিন নুরু 3 বার মারা যাবে, 3 বার জীবিত হবে। তো সরকার তো এই কথাটা বলতে পারে না। সরকার যে বিবৃতি দিয়েছে, যেটা বলছে, সরকার কি বিবৃতি দেওয়ার অধিকার রাখে? সরকার সেটার শাস্তির ব্যবস্থা করবে, নুরুকে যারা মেরেছে তাদেরকে ধরবে, তাদের সাথে অ্যাকশনে যাবে, সেটা সরকার পারে না কেন? আচ্ছা, আমরা ওখানে যাই। হ্যাঁ, সরকার যদি মনে করে যে মানবিক কারণে কারো বিদেশে চিকিৎসা করতে হবে এবং ওনার কাছে সেই পরিমাণ অর্থ নাই, সেটা জনগণের যে কোনো জন্য করতে পারেন, সেটা সরকারের সামর্থ্য আছে। আমাদের যে বাজেট আছে সেই বাজেটে যথেষ্ট সামর্থ্য আছে, সুতরাং এটা করতে পারে। সেটা নূর বলে কথা নাই। এটা যদি আরেকজন একটা রিক্সাওয়ালা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, করা হয় না, বাট আমি আপনাকে উদাহরণের জন্য বলছি যে তার অবস্থা খুবই সংকটজনক এবং বাংলাদেশে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, তাকেও করা উচিত। এটা মানে এইটা সরকার নিতে করা যায়, করা উচিত। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা যখন যে কোনো নাম করা লোকজন হানতেন, তখন আমরা দেখি সরকারের এই তৎপরতা থাকে। আমরা মন্ত্রীদের বিদেশ পাঠাতে দেখি, একেবারে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসে। তো এগুলো তো আসেই। সুতরাং এটা নিয়ে একটা সমালোচনা হতে পারে, বাট এটার একটা আপনি নীতি নির্ধারণ করতে পারেন। এখন আপনি যেখানে আসি যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যখন ফিল্ডে দায়িত্ব পালন করছে, যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে, যেটা মনি বললেন, এটা তো সত্যি যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে 1 বছরের নেতৃত্ব দিতে পারলেন না। উনি তো পুরোটাই বলছেন যে ট্রমাটাইজ হয়ে আছে, অমুক তমুক নানান সমস্যা আছে। তো তাদেরকে তো নেতৃত্ব দিবেন এবং তাদেরকে তো বলতে হবে যে তোমাদের উপরে যদি কোনো জুলুম হয়ে থাকে সেটারও বিচার হবে। এটা কিন্তু হয়নি। তো যার ফলে সেটা বলা হয়নি। আমার তো কোনো মামলা হয়নি যে কিছু পুলিশ সদস্য নিহত হয়েছেন বলা হয় না, দাবি করা হয়। কেউ 100 জন দাবি করেন, কেউ 45, কেউ ধরেন আরও বেশি দাবি করেন। তো তাদের ব্যাপারে তো কোনো তদন্ত হয়নি, বিচার বিভাগীয় তদন্ত তারা করতে পারতেন। তো সব মিলিয়ে আপনি যদি 2 লক্ষ পুলিশ ফোর্স থাকে, এখন আমরা একদম সলিড আলোচনায় আসি, 2 লক্ষ পুলিশ ফোর্সের কি প্রত্যেকটা পুলিশ কি এই গণহত্যার সাথে যুক্ত নাকি? নো। উত্তর হচ্ছে নো। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে থানায় যে পুলিশ থাকে, সেই পুলিশ কিন্তু আপনার অ্যাটাক করে না পলিটিক্যাল মিছিল টিছিলের উপরে, নর্মালি অ্যাটাক করে না। তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে ওটা হয় না। এটা আপনার যে রায়ট পুলিশ আছে, এখন ওটা সুরক্ষা পুলিশ নানান নামে দেওয়া হয়েছে, তাদেরকে আপনি নিয়ে আসছেন, রিজার্ভ পুলিশ তাদের মধ্যে, এবং তাদের যে কমান্ড করেছে তাদেরকে আপনি আইডেন্টিফাই করেন। সুতরাং আপনি যদি একেবারে পুরো পুলিশ বাহিনীকে আপনি দায়ী করার চেষ্টা করেন এবং দায়ী করেন, এবং তখন যদি সরকার কোনো কথা না বলে, তাহলে পুরো পুলিশ বাহিনীর তো মোটিভেশনটা হবে না। তাদেরকে আপনি এই যে তাদেরকে আগামী নির্বাচনে যখন কাজে লাগাবেন, 1.5 লক্ষকে বডি ক্যাম্প দিবেন, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে 1.5 লক্ষ মোটামুটি ভালো আছে, তাদেরকে দিয়ে কাজ করানো যাবে। তাহলে এই 1.5 লক্ষকে ট্রেনিং করেন, বডি ক্যাম্প দেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন যে তারা যেন মানবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, মানবিক মর্যাদা যেন সমুন্নত রাখে সমস্ত মানুষের, এবং তারা যেন তাদের দায়িত্ব পালন করে। তো সেখানে সরকারের ব্যর্থতা আছেই, এবং সরকার নিজেই বলে, এবং তারপরে আবার লটারি করে এসপি করা হবে, এরকম একটা হাস্যকর বা শিশুতোষ আলাপ শুনেছি। এটা নিয়ে কোনো কথা বলার ইচ্ছা করে না, কারণ আপনি লটারি করে কিভাবে এটা করবেন? আপনার প্রত্যেকটা জেলা তো আলাদা। উনি নীলুয়াপা জামালপুর জেলার, এখন জামালপুর জেলার যে এসপি হবে, সে কি ঢাকার এসপি হবে নাকি? লটারি করলে আপনি ঢাকার এসপিকে তো আমাকে তার পুরো ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে সে কতটা পারে। ঢাকা, চিটাগাং, রাজশাহী, বড় বড় শহর, অনেক কিছু ডিপেন্ড করে তার উপরে। সুতরাং আপনাকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করতে হবে। হ্যাঁ, আপনি কোনো ফ্যাসিবাদের দোষর বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এখন তো এটা একটা ট্যাগ লাইন, সুতরাং এটা বলে তো আর কোনো আলোচনা করেন না। তার যদি বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনি তাকে অভিযুক্ত করেন, তাকে বাদ দিয়ে আপনি অন্যকে দায়িত্ব দেবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো ওনারা এটাকে নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাবেন, এটাই হলো জনগণের প্রত্যাশা। আর নীলুফার আপা যেটা বললেন যে এখন পিআর, নতুন করে পিআরের কথাটা যতটুকু আমি শুনেছিলাম, আপনি আমাকে ভুল বললে কারেক্ট করে দিয়েন, এই পিআরের ব্যাপারটা উচ্চ কক্ষ নিয়ে একটু আলোচনা হয়েছিল। বিএনপি মনে করেছিল যে পিআর যদি উচ্চ কক্ষে আমরা করি, তাহলে আমরা সংসদে যাদের প্রতিনিধিত্ব থাকবে তার ভিত্তিতে পিআর করব। আর 2-1টা পার্টি, জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন, তারা বলছে না, পিআর হবে ভোটের ভিত্তিতে। এটা একটা অমীমাংসিত ইস্যু, বাট এটা আমরা মীমাংসা করতে পারবো। আরেকটু কথা বলছিল যে চেয়ারম্যান, সারা বাংলাদেশের চেয়ারম্যান এবং ওই জেলা পরিষদ চেয়ারম্যান, এদের ভোটটা
এবং ওই ইউপি চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, এই ভোটের সঙ্গে সংসদ সদস্যদের ভোট, এটাই পিআর হবে। কোনো কোনো অংশ এই কথা কোনো অংশ এরকম মনে হচ্ছে, মানে আবার ওই যে আইয়ুব খানের আমলে যে বেসিক ডেমোক্রেসি, ওদিকে আমরা ফিরতে চাচ্ছিলাম। তো যাই হোক, এটা একটা অমীমাংসিত ইস্যু, মানে পিআর ওখানে চালু হবে এবং এটা আমরা সংসদে যাওয়ার পরে তো উচ্চকক্ষ হবে। উচ্চকক্ষ তো ভাই এখনো হয় নাই, আগে এটা হতে দেন, তারপর সংসদে আলোচনা করেন। এখন আপনারা নতুন করে পিআর, গণভোট, গণপরিষদ নির্বাচন, মানে এইটা কি? এটার মানে হচ্ছে যে আপনি যে যদি আমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের যে মনোভাব এবং তার যে অঙ্গীকার, এবং তিনি যে স্পষ্টভাবে বলছেন তাদের পক্ষ থেকে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান, সেই নির্বাচন থেকে বাধা দেওয়ার চেষ্টা করা বা সেই নির্বাচনকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করা বা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা হিসেবে জনগণ দেখবে। এটাকে জনগণ একটা ষড়যন্ত্র হিসেবে দেখবে। কেননা এখন বাংলাদেশে নির্বাচনটা যে বহু প্রতীক্ষিত নির্বাচন বলছেন নীলুফার আফা, যে হ্যাঁ এটা বহু প্রতীক্ষিত নির্বাচন, বাট এখন এটা অনিবার্য হয়ে গেছে। কেন অনিবার্য হয়েছে? যে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটার অস্তিত্ব, এটা টিকে থাকা, বাংলাদেশকে বাঁচানো এবং আমাদের লক্ষ কোটি নিরন্ন জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য এখন আমাদের নির্বাচনটা অনিবার্য হয়ে গেছে। এবং এটা ফেব্রুয়ারি ঠিক করা আছে, ফেব্রুয়ারিতে হতে হবে। ফেব্রুয়ারিতে কেন, আপনি ডিসেম্বরে নির্বাচনটা করেন প্লিজ, যত তাড়াতাড়ি পারেন করেন নির্বাচনটা। আপনাকে ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। জাতীয় পার্টি আলোচনায় এসেছে। নুরুল হক নূর যেই ঘটনায় আহত হয়েছেন সেটি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এবং আলোচনা আছে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই আমরা দেখি যে আলোচনা আছে এরকম যে জাতীয় পার্টি বিরোধী দল হবে, তাদেরকে বিরোধী দল হতে দেওয়া হবে না। আবার জাতীয় পার্টির এখনকার মহাসচিব তিনি জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার জন্য বিএনপিকে অনুরোধ করেছেন। শোন, এগুলা আসলে রাজনীতি খুব কাছে থেকে দেখলে এত নোংরা মনে হয়, তখন মনে হয় কেন আমি এই রাস্তায় এসেছিলাম। সত্যি আমার ভালো লাগে না। জাতীয় পার্টি চলে যেতে পারবেন? আমি মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু রাজনীতি আমাকে ছাড়ে না। আমি রাজনীতিকে ছাড়তে চাই এখন। আমি খুব খুব বেশি কষ্টে আছি, এইটুকু আমি আপনাকে এইটুকু বলতে পারি। সব মিলিয়ে যে জাতীয় পার্টি, কিন্তু চাই না যে আপনি রাজনীতি ছেড়ে দেন, না এইভাবে এত অন্যায়ের সাথে আপোষ করা যায় না। দরকার আছে। আপনি তো আমাকে সারাক্ষণ পেইনের উপর রাখছেন আলম ভাই। আপনি আমাকে মাঠে পেইন দিচ্ছেন, ঘাটে পেইন দিচ্ছেন, এইখানে পেইন দিচ্ছেন, সব জায়গায় এত পেইন, এত লোড একটা মানুষ নিতে পারে না। তারপরেও একটা নারীর জন্য সংসার আলাদা জিনিস, তার সন্তানের মানুষও আলাদা জিনিস। তো আমি যে আপনাকে এত কিছু দিলাম, আপনি আমাকে তার বিনিময়ে তো কিছুই দিলেন না পেইন দেওয়া ছাড়া। তো এই পেইনটা কতক্ষণ? আমাদেরও তো বয়স হয়েছে, যতই আমরা মেঘে মেঘে বেলা অনেক হয়েছে। যাই হোক, আমি আমার নিজের কথা বাদ দিই। জাতীয় পার্টি যদি অন্যায় করে থাকে, হ্যাঁ সে অন্যায় করেছে, আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স ছিল অনেক বছর, কেন প্রথম থেকে তাকে ধরা হলো না? সরকার কেন তাকে ছেড়ে দিল? এতদিন পরে এই 1 বছর সোয়া বছরের মধ্যে কোনো শব্দ হলো না। যেই দিন নিষিদ্ধ বা স্থগিত হয়েছে আওয়ামী লীগ, ওটাও লিগ্যাল ছিল না সম্পূর্ণ। তাহলে এই ইলিগালি যদি করি, তাহলে একই সঙ্গে কেন একই সিগনেচারে আমি 2টা কাজ করলাম না? আজকে 1 বছর সোয়া বছর পরে কেন নুরুরা ওইখানে গিয়ে, নুরুকে যেতে হবে কেন? আমি নুরু মায়ের খাইছে, এটার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু আমি যদি ওই হিসাব করি, নুরুকে কেন একা যেতে হবে? কেন নুরুর সাথে যারা আছে অন্য দলগুলো, যারা সবাই যে বিবৃতি দিল, যারা মিছিল করলো, আমি তাদের পক্ষ হয়েই কথা বলছি, তারা কেন সেদিন গেল না? তার মানে কি নুরুকে কি তারা মৃত্যুর দিকে এগিয়ে দিয়ে গেল? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে জাতীয় পার্টির এখন জাতীয় পার্টি যখন ভাগ হয়েছে, ডিভাইডেড হয়েছে, একটা জাতীয় পার্টির অফিসে তারা গেল। অন্য জাতীয় পার্টির যারা, ওরাও কিন্তু মন্ত্রী ছিল, বরং বেশি সুবিধা ভোগ করেছে। এই যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মামুন, তারপরে হলো এই যে চুন্নু ভাই, এরা যারা আছে, রুহুল আমিন হাওলাদার, এরা সবচেয়ে বেশি এরশাদের সাথে ছিল এবং সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিল। তাহলে ওদের ওইখানে কেন গেল না? আমি যদি ওই হিসাব করি যে জিএম কাদেরের চেয়ে বা ব্যারিস্টার পাটোয়ারির চেয়ে, শামীম পাটোয়ারির চেয়ে এরা অনেক সুবিধা ভোগ করেছে, তাহলে গেলে তো ওইখানে আগে যাওয়া উচিত। ওদের সাথে রোশন এরশাদ আছে, এরশাদের ওয়াইফ এখন পর্যন্ত, তাহলে ওইখানে গেল না। তার মানে এখানে বড় বিশাল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র, এই কাজটা করার কথা তো সরকারের। তাহলে সরকারের ওইখানে যদি আওয়ামী লীগের জন্য যদি সরকারকে আপনার ঘেরাও দিয়ে যদি 144 ধারা ভঙ্গ করে যদি আওয়ামী লীগকে স্থগিত করতে পারে, তাহলে হোয়াই নট জাতীয় পার্টির সময় কেন জাতীয় পার্টির অফিস দখল করতে হবে? আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগের অফিস দখল করে বলে নাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু যারা এটা করছে, এরা কিন্তু পানি ঘোলা করার জন্য এই কাজগুলো করছে। দেশে একটা কুন্দল লাগুক, দেশে নির্বাচন পিছিয়ে যাক এবং যে কোনোভাবেই হোক
একটা ভেজাল একটা লাগায় দেওয়ার জন্য। এবং ভেজাল যারা লাগায় দিতে চাইছে, নুরু যে মার খাইছে তারা যে জানে না, এটাও আমি বিশ্বাস করি না। কারণ ওইভাবেই তো তাকে পাঠানো হয়েছে, নইলে এই মাইটটা তো এইভাবে খাওয়ার কথা না। সরকার এখন পর্যন্ত যে সরকারের তদন্ত করার কথা, যে সরকারের ধরপাকড় করার কথা, যে যারা ছিল মায়ের মধ্যে তাদেরকে কেন তারা এই কাজগুলো এত কঠিনভাবে করলো, সেইখানে সেটা না করে সরকার বিবৃতি দেওয়া শুরু করছে আমার মতো আপনার মতো। তাহলে সরকার কি আছে দেশে, নাকি সরকারের মধ্যে সরকারি দেশটাকে বেশি পরিচালনা করতেছে? সরকারের কোনো ক্ষমতাই নাই, ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তো এই নিধিরাম সর্দারদের দিয়ে আপনার একটা রাষ্ট্রের নির্বাচন কিভাবে এইভাবে সম্ভব হবে আমি জানি না। আমি নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু আমি এটাও বলি নির্বাচন যদি করতে হয় দিন রাত 24 ঘন্টা এখন খাটার সময়। এই যে আপনাদের গাড়িগুলোরে ড্রাইভারদের জিজ্ঞেস করলে বলে যে এই একই গাড়ি 24 ঘন্টা খাটে, সকালে এক ড্রাইভারই ব্যবহার করে রাতে। ঠিক সরকারকেও 3 ভাগে ভাগ করে 3 8 24 ঘন্টা এই কাজগুলো করতে হবে, তারপরেও সময় পাওয়া যাবে না। তাহলে সরকার প্রশাসনকে সাজাচ্ছে না, সরকার পুলিশ ছাড়া নির্বাচন হবে না, পুলিশকে আপনার ট্রমাটাইজ থেকে বের করছে না, সরকার অস্ত্রগুলো উদ্ধার করছে না। যে অস্ত্র অন্যের হাতে যখন অস্ত্র থাকবে, সেই অস্ত্রটা আপনার হাতে না আবু আলম ভাইয়ের হাতে, আমি তো জানি না। আমি সরল মনে যাব নির্বাচনের দিন, আপনি আমার গুলি করে দিবেন, এটা তো হইতে পারে না। তাহলে সরকারের এই কাজটা করার কথা, সরকারের অস্ত্র বের করার কথা, সরকার অস্ত্র বের করছে না। সরকার এরপরে নির্বাচন কমিশনের যে ডিফল্টগুলো সেগুলো সরকার কোনোটাই খুঁজে দেখছে না, তলিয়ে দেখছে না। নির্বাচন কমিশনের সামনে যখন মারামারি হয় সেটা সে উদ্ধার করতে পারে না, তাহলে সারা বাংলাদেশে 300 আসনে লক্ষ লক্ষ বুথ, লক্ষ লক্ষ আপনার সেন্টার, সেইখানে যখন মারামারি হবে সেটার কি করবে? মাননীয় সিইসি বলেছেন যে মব যদি 300 আসনে ভাগ হয়ে যায় তাহলে সেগুলো মোকাবেলা সহজ হবে। সমস্ত বাংলাদেশ জ্বলতে থাকবে। মব জ্বললে নুরুর পার্টি যদি জাতীয় পার্টিকে দখল করতে গিয়ে আগুন ধরায় দিতে চায়, ওই পার্টিতে কয়জন লোক সঙ্গে ছিল আপনি বলেন তো? আগুন ধরায় দিতে চাওয়ার লোকের তো অভাব নাই, আর বেশি লোকও লাগে না। উনি এটার অর্থে কি বুঝাচ্ছেন যে ওনার অভিজ্ঞতা নাই, উনি জানে না? ওনার তো দেখার অভিজ্ঞতা অনেক আছে, এটা তো বললেও আমি বিশ্বাস করব না। আমি যখন অস্থিতিশীল রাষ্ট্রে এরশাদের সময় উনি দেখেছে, হাসিনার সময় উনি দেখেছে, তারপরে আপনি তার আগের সময়গুলো উনি দেখেছে, তো 74-এ উনি দেখেছে। উনি তো এমনি এমনি সিইসি হয়নি, তার ওই বয়সটুকু হয়েছে। তাহলে উনি এই কথাটা বলতে পারে না। সব জায়গাতেই আপনার সেন্ট্রাল ওয়াইজ যেমন সন্ত্রাসী থাকে, আপনার তৃণমূল ওয়াইজও সন্ত্রাসী থাকে। সন্ত্রাসীর কোনো বিচার নাই, সন্ত্রাসীর কোনো আপনার গায়ের মধ্যে কোনো সিল নাই। সন্ত্রাসী বন্দুকের মধ্যে যেমন কোনো লেখা থাকে না যে কার দিকে তাক করবে আর কার দিকে করা যাবে না, ঠিক সন্ত্রাসী ওই রকম, তাদের হাতে হাতে অস্ত্র আছে। এই কথাটার উত্তর ওনার কাছ থেকে আপনাদের মাধ্যমে বলছি, জবাব নেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ তাদের কাছে আপনারা জানেন এজ এ সাংবাদিক। ধন্যবাদ আপনাকে আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমরা শেষবারের মতো আপনার কাছে আসছি এই অনুষ্ঠান। পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচনিত নাম। তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে তিনি ঘণ্টাব্যাপী বৈঠক করেছে, এমন একটা সংবাদ আমরা দেখেছি। তিনি কেন আলোচিত, আর কেন তার সাথে পররাষ্ট্র সচিবকে বৈঠক করতে হয়? না, আমাদের দেশের যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনৈতিক যে সংকট, সেই সংকটের সময় পিটার হাস এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন এবং তিনি অনেক ঘোরাফেরা করছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক কথা বলেছেন। সুতরাং সেই সময় থেকে পিটার হাস কিন্তু অনেকের পরিচিত এবং মিডিয়ার একটা প্রিয় মুখ হয়ে গিয়েছিলেন। তার কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকতো সবাই। এখন গত বছরের 27 সেপ্টেম্বর তার কাজ শেষ এবং তিনি আমেরিকা চলে যান। তার 3 দিনের মাথায় তিনি অ্যাক্সিলারেট এনার্জি নামে একটা কোম্পানির প্রতিনিধি হয়ে গেলেন 3 দিনের মাথায়। এবং আমেরিকা এটা হয়, এর আগে ডিক চেনি ভাইস প্রেসিডেন্ট, সেও কিন্তু অক্সিডেন্টালের প্রতিনিধি ছিলেন এবং আমাদের দেশে আসছিলেন। আমাদের দেশে তাদের প্রতিনিধি হিসাবে কিছু জ্বালানি বিষয়ক তৎপরতা নিয়ে আসছিলেন। ডিক চেনির সাথে পিটার হাসের তফাৎ হবে না। ডিক চেনি তো ভাইস প্রেসিডেন্ট এবং ডিক চেনি কিন্তু বাংলাদেশ কোনো কাজ করেনি। পিটার হাস অনেকদিন বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশের অনেক রাজনীতি। জেমস মরিয়র্টিও ছিলেন, তিনিও বোয়িং এর প্রতিনিধি হয়ে বাংলাদেশ। এদেরকে করা হয় যে ধরা হয় যে এনারা বাংলাদেশে কাজ করার ফলে বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নানান যে স্টেক হোল্ডার্স আছে তাদেরকে চিনেন, সুতরাং তাদেরকে এই কাজে ব্যবহার করা যেতে পারে এবং এইভাবেই তাদেরকে মানে মনোনয়ন দেওয়া হয় অথবা নিয়োগ করা হয়। হ্যাঁ, তাদের কিছু টাকা পয়সারও দরকার থাকে, সুতরাং তারা এই চাকরিটা করতে পারেন। বাট এইটার সাথে আপনি ধরতে পারেন যে এটা আমেরিকান গভর্নমেন্টের কোনো কানেকশন আছে কিনা, কেন এনার্জি কোম্পানিগুলো এবং অস্ত্র কোম্পানিগুলোতে
আমেরিকান গভর্নমেন্টের অনেক স্টেক আছে। তো এই স্টেকের কারণে দেখা গেল যে উনি এটার পরে গত এপ্রিলেও কিন্তু এসেছিলেন। এপ্রিলে এসে উনি একটা বক্তৃতাও করেছেন জ্বালানি সংকট নিয়ে এবং আমাদের নিরাপত্তা নিয়ে একটা বড় সেমিনার হয়েছিল, সেখানে বক্তৃতা করেছেন। তখন কিন্তু উনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। তো এখন ধরেন যে যদি আমরা আলোচনাই করতে চাই, যে প্রশ্ন করাই তো মিডিয়ার কাজ, তাই না? আমাদেরও প্রশ্ন করার কাজ। তো পিটার হাসের যে এই যে এক্সিলেন্ট এনার্জির যে পজিশন, সেই পজিশন কিন্তু তাকে অ্যালাউ করে না প্রোটোকলের দিয়ে যে উনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, কিন্তু অ্যালাউ করে না। তো এটার প্রশ্নের উত্তর তো আমি জানি না কেন ওনাকে প্রধান উপদেষ্টা দেখা করলেন, কী কারণে হয়েছিল। তো সেটা একটা বিষয়, একটা প্রশ্ন, এই প্রশ্ন করা যেতে পারে। এরপরে তিনি আবার আসলেন, আবার এসছেন এখন সম্প্রতিকালে, এই যে এর মধ্যে আসলেন, এসে এখন গতকাল বা আজকে বোধহয় 1 ঘন্টার চেয়ে বেশি সময় ধরে আমাদের পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন। আবার একই প্রশ্ন, উনার যে চাকরি, উনি যে এক্সিলারেট এনার্জির যে প্রতিনিধি, উনার সাথে তো পররাষ্ট্র সচিবের কোনো কানেকশন নাই। উনি যদি পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে দেখা করতেন, অ্যাজ এ ব্যবসায়ী, বা পেট্রোলিয়াম কর্পোরেশনে দেখা করতে যেতেন, সেটাও না হয় বলা যেত যে না, উনি ওনার কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন। পররাষ্ট্র সচিবের সাথে ওনার 1.5 ঘন্টার বৈঠক, এবং কেন পররাষ্ট্র সচিব এটা করবেন সেটাও একটা প্রশ্ন। সুতরাং এর ভিতরে যে অন্য কিছু নাই, এটা আমরা বুঝতে পারতেছি না। উনি এনার্জি উপদেষ্টার সাথেও দেখা করতে পারতেন, মানে তার কাজের, তার যে প্রফেশন এখন, সেই প্রফেশন অনুযায়ী, কিন্তু তা তো মনে হচ্ছে না। মনে হচ্ছে যে পিটার হাস আমেরিকান সরকারকে বা আমেরিকার কোনো কাউকে প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের ব্যাপারে যে আমেরিকান ইন্টারেস্ট আছে, এইটার একটা ছদ্মবেশ বলতে পারেন, যে এটা একটা থাকে না, আমাদের র আছে, আইএসআই আছে। আপনি তো এদেরকে কি কি পাঠায় নাকি, বা আইএসআই বা সিআইএ, এফবিআই বা আরও কোনো গোয়েন্দা সংস্থা, তারা যে আমাদের দেশে যে কাজ করে, এটার কাভারে কাজ করে। তাদের পোস্টিংটা কী থাকে, এই যে মিলিটারি অ্যাডভাইজার, অথবা পলিটিক্যাল অ্যাডভাইজার, অথবা আপনার কি পাবলিসিটি অ্যাডভাইজার বা পাবলিসিটি সেক্রেটারি, এইভাবে তারা কাজ করে। সো পিটার হাস একটা কাভারে কাজ করছেন কিনা, এই প্রশ্নটা করা যায়। আমি এটার উত্তর এখনই দিচ্ছি না, কেন আমাকে তো আরও একটু জানতে হবে। বাট উনি কি আন্ডার কাভার এজেন্ট হিসাবে মার্কিন সরকারের এই এক্সিলারেট এনার্জির নামে কাজ করছেন কিনা, সেটা একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে নীলোফার চৌধুরী মনি। তাহলে এত কথার পরে নির্বাচন যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে হয়, তাহলে সরকারকে কি করতে হবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কেমন? আপনাকে দিয়ে শেষ করবো আজকের আলোচনা। সরকারের এখানে উচিত সমস্ত রাজনীতিবিদদের নিয়ে বসা, যে আমি যে নির্বাচন করতে চাই, তোমাদের বলার কি কি আছে, তোমাদের সেগুলো বলো, আমি সেই হিসেবে কাজ করব। কারণ যাকে নিয়ে আপনার কাজ, তার সমস্যাগুলোতে জানতে হবে। সরকারের এই জানার কোনো বিকল্প হতে পারে না। এবং রাজনীতিবিদরা যে সমস্যাগুলো তুলে ধরবে, যে কোথায় কার সমস্যা, আপনার এলাকার সমস্যা একরকম, আমার এলাকার সমস্যা একরকম, ওনার এলাকার সমস্যা একরকম, সেই 3টা সমস্যা সরকারকেই আপনার মিনিমাইজ করতে হবে। সো সরকার এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবে। এবং সরকার প্রশাসন একটা বিরাট ফ্যাক্টর, যেহেতু ইসির কোনো জনবল নাই, প্রশাসনই ইসির জনবল। সেই প্রশাসন কিভাবে ঢালাওভাবে সাজালে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটা আপনার সরকারকেই চিন্তা করতে হবে। সরকার এটা করে, এবং সরকার এই যে বারবার বলবে সরকার যে না, ভোট আমার ফেব্রুয়ারিতেই হবে, এই যোগ করলেই কিন্তু সমস্যা। এই প্রত্যয়টাই আমাদের ভয়ের একটা বড় কারণ। এরপরে সরকার এখানে একটা কথা বলেছে, যে তার বক্তব্য এরকম ছিল, নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন উনি, যারা নির্বাচন পর্যন্ত সরকারকে থাকতে দিতে চায় না, তারা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইবে। সরকার যদি এটা বুঝতেই পারে, এটা আগাম না বুঝতে পারলে একরকম, যে সরকার উপর দিয়ে অনেক সমস্যা যাচ্ছে, সরকার বুঝে নেয়। সরকার যখন বুঝতেই পেরেছে, তাহলে সরকার কেন সেই হিসেবে কাজ করছে না, সরকার কেন সেই হিসেবে কাজ করাগুলো নিয়ে এগোচ্ছে না, এবং সরকার জনগণের সাথে এবং রাজনৈতিক দলের সাথে কথা বলে মাঠ পর্যায়ের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার কোনো বিকল্প হতে পারে না। মুখ দিয়ে শুধু বললেই হবে না যে আমি ঐতিহাসিক একটা নির্বাচন করব। ঐতিহাসিকের মধ্যে কিন্তু নেগেটিভও আছে, ঐতিহাসিকের মধ্যে পজিটিভও আছে। উনি কিন্তু এখনও বলে নাই আমি ঐতিহাসিক নেগেটিভ নির্বাচন করব না পজিটিভ নির্বাচন করব। ওনাকে এটা ক্লিয়ার করতে হবে। আমরা পজিটিভ নির্বাচনের আশায় থাকি। নীলোফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ। আবুল মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।